এটা বন্ধ করতে হবে না, বন্ধ করো। শিয়াপু ডান। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি আমাদের আজকের পুষ্টি বিষয় ফেসবুক লাইভ। আমাদের আজকের লাইভে আজকের বিষয় হচ্ছে অতিরিক্ত খাদ্য নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর বিকল্প ইফতার। আপনারা জানেন খুব ভালো করে যে আমরা ঈদে এই রমজান মাসে প্রতি বৃহস্পতিবার করে আমরা ইফতার এবং সেহরি নিয়ে কিরকম খাদ্যাভ্যাস হওয়া উচিত, কি ধরনের এছাড়া লাইফ আমাদের নর্মাল লাইফস্টাইল কেমন হওয়া উচিত সে নিয়ে আমরা একটু লাইভ করছি। আজকে তৃতীয় লাইভ আজকে আমাদের। তো আমরা খুবই আনন্দিত যে আমাদের সাথে বিখ্যাত পুষ্টিবিদ সামিয়া তাসনিম অ্যানি আছেন। তিনি নিউট্রিশনিস্ট, ল্যাবেট হসপিটাল এবং প্রেসক্রিপশন পয়েন্টও আছেন আপনার। ওকে, আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন রোজা শুরু করি প্রথমে, বা রোজা না যে কোনো সময়, আমরা খুব চাই খুব ভালো খাবার খেতে, স্বাস্থ্যকর খাবার খেতে, বা একটু কার্বোহাইড্রেটটা কম খেয়ে একটু অন্য কিছু বেশি ইনটেক করতে। কিন্তু আমার মনে হয় আপা ভালো বলতে পারছেন যে আমাদের আসলে মানে কার্বোহাইড্রেট ইনটেকের একটা ধরনের অভ্যস্ততা বা নেশার মতো, এটা আসলে একবার শুরু করলে আমরা অনেকেই আছি যারা আটকাতে পারে না। অনেকেই পারেন কিন্তু অনেকেই, আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে সবাই চান ওজনটা নিয়ন্ত্রণ করতে বা একটু সুস্থ থাকতে, কিন্তু পারেন না। মানে শেষ পর্যন্ত আর মনের সাথে যুদ্ধ করে পেরে ওঠেন না। মানে সে দেখা যায় যে একটু ভাত খেতে চায়, অনেকগুলো ভাত খেয়ে ফেলে। তো যেটা হয় তাতে হয় যে অনেকের ডায়াবেটিসের সমস্যা সেটা বেড়ে যায়, সেটা নিয়ন্ত্রণে রাখতে পারে না, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে কারণে আহ আমার কাছে একটু আমি আপার কাছে প্রথমেই জানতে চাইবো, আমি প্রথমে ইফতারের কথাই জানতে চাইবো যে আসলে ইফতারে আমরা আসলে বেশি খাবারটা খাই, বেশি রকমের ভাজি পোড়া বা অনেক বেশি ক্যালোরি যুক্ত খাবার খাই। তো আমরা আসলে কি ধরনের ইফতার চয়েসটা রাখতে পারি যেটা খেলে প্রথমেই খেলে যে আমার নিজেকে ফুল মনে হবে, যে আমি আর বেশি অত নিচ্ছি না, সুগারের জিনিস নিচ্ছি না। আপা যদি বলতেন। ধন্যবাদ আপা আপনাকে। নর্মালি কিন্তু আমরা রোজার মাসে সবাই চাই সুস্থ থাকতে, কিন্তু তারপরে আমরা পারি না, অনেক সময় ব্যর্থ হয়ে যাই। এটার কারণ হলো আমরা প্রপার নিউট্রিশন নলেজ সম্পর্কে আমরা জানি না, কোন ধরনের খাবার কখন এবং কিভাবে খাওয়া উচিত এই সম্পর্কে প্রপার যে আইডিয়া এটা কিন্তু আমাদের অনেকেরই থাকে না। আর যেটা ইফতারের শুরুতে আমরা বলি যে সিম্পল কার্বোহাইড্রেটটা নেওয়ার জন্য, যেন আমাদের সারাদিনে যে ক্লান্তি থাকে খুব সহজেই যেন আমাদের বডি সেই এনার্জিটা পেয়ে যায়, এবং সেটার জন্য খেজুর হচ্ছে সবচেয়ে বেস্ট। খেজুরে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে, এবং দেখা যায় একটা খেজুরের ক্যালোরি কিন্তু খুব বেশি থাকে না। খুব বেশি না থাকার কারণে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ক্যালোরি কমটা বডিতে যাচ্ছে, প্লাস আমাদের খুব দ্রুত গ্লুকোজটা বডিতে যাওয়ার কারণে আমরা কিন্তু বেশ এনার্জেটিক ফিল করি। এবং আমি মনে করি যে আমরা যদি কোনো ধরনের চিনিযুক্ত জুস বা শরবতটা না খেয়ে শুধুমাত্র যদি নর্মাল পানি খেতে পারি, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য অনেক হেলদি হবে। দেখা যাচ্ছে আমরা ক্যালোরি অ্যাভয়েড করতে পারছি, এবং আমাদের যে অন্য যে খাবারগুলো সেটাও কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে কোনো গন্ডগোল করবে না বা কোনো ঝামেলা করবে না। আর মেইনলি আমাদের করতে হবে কি, যে আমরা যখন দেখা যায় যে মেইন কার্বোহাইড্রেটটা মেইন ডিশটা বাদ দিয়ে দিই, তখন কিন্তু আমাদের যে কোনো ক্রেভিং গুলো আরো বেড়ে যায়। যেমন আমি একটা নর্মাল সময় এক্সাম্পল দিই, রোজা বাদী, যে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চায় তারা কিন্তু মনে করে যে আমি রাতে ভাতটা অফ করে দিব, বা আমি সকালে ব্রেকফাস্টে স্কিপ করব। এই ধারণা থেকে তখন যেটা হয় কি, যে তারা ওটাও অফ করে দেয়, কিন্তু ওই জায়গাটা ফিল আপ করার জন্য সে একটার পর একটা মিষ্টি, চকলেট, চিপস বা বিস্কিট বা এই টাইপের খাবারগুলো কন্টিনিউ দেখা যায় সে ইনটেক করতে থাকে। এবং দেখা যায় যে এটার ক্যালোরি ভাতের থেকে অনেক বেশি হয়ে যায়, এবং ক্যালোরি যখন অনেক বেশি হয়ে যায় তখন আলটিমেটলি কিন্তু তার ওজন যে নিয়ন্ত্রণে রাখা সেটা কিন্তু সাকসেসফুল হতে পারে না। সো রোজার ক্ষেত্রে কিন্তু সেই একই ভুলটা আমরা করছি। হয়তো আমরা মনে করছি যে আমরা ভাত খাচ্ছি না, আমরা রুটি খাচ্ছি না, কিন্তু আমরা তো অন্য কিছু খুব লাইট খাবারই খাচ্ছি, যেমন একটা পেঁয়াজু খেয়ে ফেললাম, একটা বেগুনি খেলাম, বা কোনো আলুর চপ খেয়ে ফেললাম। এটা তো আসলে খুব ছোট একটা খাবার, কিন্তু দেখা যাচ্ছে এই ছোট খাবারের ক্যালোরি কিন্তু বড় খাবারের থেকে অনেক বেশি। সো এই জন্য আমাদের ক্যালোরি কাউন্টটা খুব বেশি করতে হবে। এই কারণে আমরা বলি যে ঘরের হেলদি ফুডটা ইনটেক করার জন্য, যেমন আপনি ভাজা পোড়া খাবারটা পরিমাণে কম কিন্তু ক্যালোরি বেশি, আপনার পেট ভরছে না কিন্তু ক্যালোরি ঠিকই আপনার বডিতে বেশি যাচ্ছে। পেটটা বেশি ভরে যায়, পানি যে খাবারের মধ্যে বেশি থাকে সেই জাতীয় খাবারগুলো আমরা ইনটেক করতে পারি। পানির পরিমাণটা যেমন আমরা তরমুজ রাখতে পারি, তরমুজে কিন্তু জুস করে নিলে কিন্তু খুব বেশি ক্যালোরি যায় না, কিন্তু সেখানে যদি আপনি একটা আলুর চপ খেয়ে ফেলেন,
বা একটা অন্য কোনো চপ খেয়ে ফেলেন, সেটা ক্যালোরি কিন্তু অনেক বেশি হয়ে যায়। আবার দেখা যায় যে আমরা আহ মুড়ি খাচ্ছি বা ছোলা মুড়ি খাচ্ছি বা হালিম খাচ্ছি বা নান খাচ্ছি, আমার মনে হয় সেটার জায়গায় যদি আমরা হেলদি কিছু খাবার রাখি, নর্মাল বাসায় তৈরি যদি ব্রেড রাখতে পারি, মানে রুটির কথা বলছি আমি, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক হেলদি। ইভেন আমি মনে করি যদি কেউ এরকমও চাই যে না আমি অন্য কিছুই খাবো না, আমি ভাত খাবো, আমার সেটা মনে হয় সেটা আরো বেশি ভালো হয়, যে ভাতটা পরিমিত খাবে, ক্যালোরিটা কম যাবে, কম, পাশাপাশি তার ডাইজেস্টটাও খুব ভালো হবে, পেটটাও খুব ঠান্ডা থাকবে, এবং সে যখন অল্প ভাতের সাথে একটা সবজি নিবে বা সালাদ নিবে, সেখানে সে চিকেন নিল বা ফিশ নিল, বা ভাতের পরিবর্তে রুটিও হতে পারে, এই যে একটা মিল কম, একটা যে কমপ্লিট ব্যালেন্সড যে মিলটা, এটা হলে কি হচ্ছে, তার পেটটা ফুল হচ্ছে কিন্তু তার ক্যালোরিটাও কম যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে আর একটা প্লেট পাশাপাশি যদি আমি সাজিয়ে দিই, যেখানে পেঁয়াজু থাকবে 4-5টা, বেগুনি থাকবে 2-3টা, তারপর আপনার ছোলা থাকবে 1 বাটি, তারপর আপনার ওখানে হালিম থাকবে 1 বাটি, পাশাপাশি হয়তো কেউ চিকেন ফ্রাই করেছে, বা হয়তো কেউ নাগেটস তৈরি করেছে, অথবা সে হয়তো কোনো ধরনের বিরিয়ানি তৈরি করেছে। এই যে ভ্যারাইটিস টাইপের খাবার যে তারা একটু একটু করে খাচ্ছে, বা আহ, পরিমাণ হয়তো বেশি হয়ে গেল, এগুলো হয় কি যে আমাদের ক্যালোরিটা অনেক বেশি যায়। এবং একই সাথে যখন আমরা খুব ক্যালোরি রিচ এবং অয়েলি ফুড গুলো ইনটেক করি, তখন কিন্তু আমাদের দেখা যায় ব্লাড প্রেশারটাও কিন্তু বেড়ে যেতে পারে হুট করে। এবং এটা কি হচ্ছে, শুধুমাত্র ওয়েট যে বাড়িয়ে দিচ্ছে তা না, এটা এমনও হতে পারে আমাদের স্ট্রোক প্রেশারটাকে বাড়িয়ে স্ট্রোকটাকে আমাদের তৈরি করতে পারে। যেমন আমাদের যখন সোডিয়াম ক্লোরাইডের বেশি বেশি ব্যবহার হয়েছে, ভাজা পোড়া খাবার তো ম্যাক্সিমামই দেখা যায় সোডিয়াম ক্লোরাইডের ব্যবহারটা বেশি থাকে। তো এগুলো যখন বেশি ইনটেক করছি, আমরা যখন প্রচুর ফ্যাট জাতীয় খাবার একসাথে গ্রহণ করছি এবং রিপিটেড হচ্ছে কন্টিনিউ একসাথে, তখন কিন্তু যে কোনো সময় খারাপ জিনিসটা আমাদের সাথে হতে পারে। এই জন্য চেষ্টা করতে হবে যে খাবারের রিস্ক ফ্যাক্টর গুলো কম, যেমন ক্যালোরিটা কম হতে পারে, ফ্যাটটা কম হতে পারে, যে খাবার এক্সাম্পলটা আমি দিয়েছি, এই খাবারগুলো যদি আপনারা খেতে পারেন, আমার মনে হয় যে এটা খুবই ভালো। এবং আমি ফিল করি যে যারা আমাদের অলরেডি 3টা পর্বে জয়েন করেছেন, আমি একটা মেসেজ দিতে চাই যে আসলে হেলদি ফুড হ্যাবিট বা যেটাই বলি, এটা কিন্তু আমি বলি যে ধ্রুবর মতো, যে এটা কখনোই চেঞ্জ হবে না। রোজা কি, বা আমি তো মজা করে বলি আপা যে যে চাঁদে গেলেও আমাকে পরিবর্তন হওয়া যাবে না, আমাকে সেমই থাকতে হবে। সো আমি কোথায় যাচ্ছি সেটা বড় ব্যাপার না, আমার জন্য কতটুকু খাবার দরকার, কতটুকু কোয়ান্টিটি দরকার, সেটা আমাকে সবসময় ফিক্স রাখতে হবে। আমি কেন রোজার জন্য বেশি করে খাবো, বা আমার মেনু কেন চেঞ্জ হয়ে যাবে। রোজাতে যে জিনিসগুলো বেশি ফোকাস করা হয় সেগুলো তো আসলে খুব সিম্পল, যে হ্যাঁ আপনার সহজে এনার্জি পাবেন কোন খাবারগুলো দিয়ে, পানির পরিমাণটা কোন খাবারে বেশি পাওয়া যায়, লিকুইডটা দিয়ে আপনি কিভাবে আপনার ডেইলি যে লিকুইড যে মানে আপনার যে চাহিদা ডিমান্ড, সেটা কতটুকু ফুলফিল হচ্ছে, সেরিটা ব্যালেন্স করা, এই যে জিনিসগুলো সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা মেনটেন করি, কখনোই কিন্তু আমাদের এই জিনিসগুলো নিয়ে এত আলোচনা করার প্রয়োজন হয় না। কিন্তু আমরা সবসময় কি করি, একটা কোথাও গেলে আমরা যদি কোনো ইনভাইটেশনে যাই, তখনও দেখা যায় যে পরিমাণটা আমরা বেশি করে খেয়ে ফেলি, অনেকে প্রতিযোগিতা করে হয়তো মাংস বেশি করে খেয়ে ফেলি। কিন্তু আমার কোশ্চেন হলো যে কোথাও তো বলা নেই, কোথাও রুলস নেই যে আপনি দাওয়াতে গিয়েছেন আপনি বেশি করে খাবেন, একটা বিয়ের দাওয়াতে গিয়েছেন ওখানে আপনাকে বেশি খেতে হবে। সব জায়গায় আমি মনে করি যে সব জায়গায় কিন্তু আপনি একটা ফিক্সড কোয়ান্টিটি মেনটেন করতে পারেন, যেটা আপনার জন্য প্রয়োজন। ইভেন যারা এখন শুনছে বা যারা লাইভে জয়েন করেছেন, সবাইকেই বলবো প্রতিটা মানুষের একটা ক্যালোরি চাহিদা রয়েছে, সেই ক্যালোরি চাহিদার বাইরে আমাদের কখনোই যাওয়া উচিত না, সেটা ইভেন রোজাতেও কিন্তু আমাদের একইভাবে মেনটেন করতে হবে। তাহলে আপা যেটা বলছিল যে আমরা আসলে খেতেই থাকি, আমাদের স্টমাকটা আসলে এরকম যে আমরা যখন বেশি ফুড ওকে দিব, ওর ক্যাপাসিটি ইলাস্টিকের মতো বাড়তেই থাকবে, অ্যাপেটাইটটাও বাড়তে থাকবে, কারণ পুষ্টি বেশি গেলে অ্যাপেটাইট বেশি বেড়ে যাবে। তো এটা সিম্পল কথা। আর যদি আপনি খাবারটা কম খান, আপনার স্টমাকের ক্যাপাসিটিও কিন্তু এটা সংকুচিত হয়ে আসবে, ছোট হয়ে আসবে, যে আপনি চাইলেও বেশি আর খেতে পারবেন না। ইভেন আমি আমার যতগুলো পেশেন্ট এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ডিল করেছি, প্রত্যেকেরই সেকেন্ড টাইম ভিজিটে একটা কথাই আমাকে বলে যে ম্যাডাম আমি চাইলেও বেশি খেতে পারি না, আমাকে খাবার কম করে দেয়। তো এটাই হচ্ছে ডায়েটের হলো মূল, যে আপনি এমন কিছু খাবার সিলেক্ট করবেন, আর কখনোই মেইন ডিশটা আপনার স্কিপ করা যাবে না। সেটা ইফতারও আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কিছু খেয়ে আমরা মেইন খাবারটা স্কিপ করে যাচ্ছি, সেটাও করা যাবে না, মেইন খাবারটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। তারপর আদার্স খাবারগুলোকে আমাকে সেই টাইম অনুযায়ী, সেই টাইম গ্যাপ অনুযায়ী আমাকে কন্টিনিউ করতে হবে আর কি। তাহলে দেখা যাবে মোটামুটি আমাদের ওয়েট কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় সবসময়। থ্যাংক ইউ আপা। আমার কাছে মনে হলো আসলেই মানে আমি নিজেও যতবার ট্রাই করেছি আমি খুব মানে কঠিন হতে দিচ্ছি, আজকে থেকে আমি আর ভাত খাবো না। ওই ভাত খাবো না যে যখন থেকে আমি শুরু করলাম মানে মনে করা, তখন থেকে আমার এক ধরনের মনে হলো ভাত খাবো না, আরো বেশি ভাত খেতে ইচ্ছে করে, আকর্ষণটা আরো বাড়লো মানে ভাতের ভালো। প্রতি। দেখলাম যে এরপরে আমি ভাত খাওয়া বাড়িয়ে দিলাম মানে
ইররেজিস্টেবল হয়ে গেল আমার কাছে ভাতটা। আগে কিন্তু ওরকম ছিল না। প্লাস আমার কাছে আরেকটা কথা আপনার সূত্র ধরে মনে হচ্ছিল আপা, যে আসলে আমাদের কালচারে আসলে ভাতটা একটা অনেক বড় ব্যাপার। তো আমি এতদিন ধরে যেটাতে অভ্যস্ত, হঠাৎ করে আমি আসলে এটা বাদ দিতে আমার মনে হয় আমি পারবো না, কষ্ট, বা কিছুদিনের জন্য বাদ দিলেও এরপরে যখন আবার রুটিনে ফেরত যাবো তখন আবার তো ওই একই জিনিস ঘটবে। তো তার চেয়ে যদি আমি লাইফস্টাইল চেঞ্জ করি আপনার কথা মতো, তাহলে বোধহয় মানে আমি অ্যাডজাস্ট করলাম আমার খাবারের সাথে, তাহলে বোধহয় আরো। আপা আমি এখানে একটু আপনার কথার মধ্যে একটু একটু ইন্টারাপ্ট করতে চাই, যেন সবাই পয়েন্টটা ধরতে পারে। আপনি যে বললেন না যে আমি ভাত বাদ দিব, এরকম আপনি না, এরকম তো অনেকেরই ধারণা যে আমাকে ভাত বাদ দিতে হবে। আমার তাদের জন্য একটা কোশ্চেন, ভাত কেন আমাকে বাদ দিতে হবে? মানে ভাত আমাকে কি ক্ষতি করছে, আমি ভাতটা কেন বাদ দিব? ভাত আমাদের মেইন ফুড, যেটা আমরা এনার্জি যে মেইন সোর্স সেটা। সো ওটাকে যদি আমি পরিমিত করতে পারি, আমার কন্ট্রোল, সেলফ কন্ট্রোল যদি আমি রাখতে পারি, তাহলে ভাত খেয়ে আমি 10 কেজি কেন 20 কেজি ওজন কমাতে পারবো। জাস্ট আমাকে ক্যালোরি কোয়ান্টিটি আমাকে ঠিক রাখতে হবে। আর যখনই আমি দেখা যাবে যে যেটা কি বলে যে না আমার ভাতই বন্ধ করতে হবে, যে আমি তখন হবে কি আপনি যেটা বললেন আপা, যে আপনার খাবারে ক্রেভিংটা বেড়ে যাবে, আপনি বেশি ফুড ইনটেক করতে থাকবেন, এবং আলটিমেটলি ভাতটা যখন আপনি স্কিপ করে অনেকদিন পরে আবার যখন ভাতে ব্যাক করবেন, তখন কিন্তু অনেক ভাত খেয়ে ফেলবেন। আর যদি আপনি শুরু থেকেই পরিমিত ভাতটা কন্টিনিউ করতে থাকেন, ওই পরিমিত ভাতটাই আপনার স্টমাকটা ফুল করে ফেলবে। একটা সময় ওটাও কিন্তু আপনার স্টমাক নিতে পারবে না, যে বলবে যে না তোমার এইটুকু খাবারই তোমার জন্য এনাফ। হ্যাঁ, আমার কাছে সেটা মনে হয়, খাওয়ার ব্যাপারটা আমরা বেশিরভাগই মানসিক ভাবে খাই, মানে ক্ষুধার চেয়ে এই মানে মনটাকে আজকে আমার কাছে আপনার আপনার কাছে বেশি আমার শুনতে ইচ্ছা করে যে আমি আসলে সাইকিয়াট্রিস্টের মতো, যে আসলে মনটাকে কিভাবে আমরা কন্ট্রোল করি। এটা তো শুনবো আপনার কাছে। আমি আরেকটু যোগ করতে চাই আপনার সাথে, কেন আজকে বেশি কথা বলতে ইচ্ছা হচ্ছে। তো যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আসলে মানে ভাতটা না খেয়ে যদি এরকম হয় যে আমরা যদি মানে ভাতের যে হেলদি ব্যাপারটা, যে আমরা যদি মোটা চালের ভাত খাই, বা যেটা হচ্ছে যে ওইরকম যে চালের তো কিছু গুণাগুণ আছে, সেই চালটা যদি আমরা যদি ইনটেক করার অভ্যাস করি, তাহলে তো মানে ভাতের তো খুব ভালো উপকারও আছে, মানে সেটাও তো আমাদের বডি পাচ্ছে অনেক ভালো বোধহয় হবে। আহ আমি আপনাকে কি প্রশ্নটা করবো এখন? জি আপা, শিওর। হ্যাঁ, যেটা হচ্ছে যে উম, প্রথমত যে মনটাকে আমরা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবো, মনটাকে নিয়ন্ত্রণ করবো প্রথমে মন দিয়ে না, মানে খাবার দিয়ে তো আপনি বললেনই প্রথমে, কিন্তু আমি অনেকে বলে যে প্রথমে যদি ভারী খাবারটা খাই, যেমন ধরেন যে আপনি ভালো একটা কথা পানির কথা বললেন যে অনেক পানি খেতে হবে। আর এছাড়া আর কি আছে যেটাতে মনে হবে পেটটা ফুল লাগবে, মনে হবে যে আর বেশি কিছু চাইলেও খেতে পারছি না, সেটা আর কি হতে পারে? আমার মনে হয় কি যে আমি যেটা বলেছি আপা, যে আপনি মেইন ডিশ যেটা কার্বোহাইড্রেট, আপনি একটা রুটি খান সবজি দিয়ে, আপনার কিছু খেতে ইচ্ছে করবে না। আপনি 1 কাপ ভাত একটা ভেজিটেবল দিয়ে খেয়ে ফেলেন, আপনার কিছু খেতে ইচ্ছে করবে না। আপনি একটু চিড়া 2 টেবিল চামচ চিড়া আর 1/2 কাপ দইটা খেয়ে ফেলেন, আপনার কিছু খেতে ইচ্ছে করবে না। এই যে আমরা যদি মেইন খাবারটা বাদ দিয়ে যে বললাম একটু ভাজা পোড়া খেলে, পেট তো ফুল হবে না। কারণ হুম। আমাদের সাইকোলজিক্যাল ইস্যু কিন্তু এখানে চলে আসে যে আমি কিছুই খাইনি, ভাত খাইনি মানে আমি কিছুই খাইনি। এটাই মনে হবে যে আপনি ইফতারে অনেক কিছু খাচ্ছেন, তার মানে কিন্তু আপনি মনে হবে যে আমি অনেক কিছু খাইনি, কিন্তু ওই যে কিছুই খাইনির মধ্যে কিন্তু অনেক ক্যালোরি অলরেডি ইনটেক হয়ে গেছে। হ্যাঁ, বডি কিন্তু ক্যালোরি কনজিউম করে ফেলেছে অলরেডি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি কিছুই খাইনি। এই যে ব্যাপারগুলো আমাকে, আমার আমার নিজেকে কিন্তু আমি নিজে ফাঁকি দিয়ে ফেলছি। সবসময় আমাকে ক্যালোরি কাউন্ট করতে হবে, যে আমি ঠিক আছে আমি একটা স্কিপ করছি, তাহলে আমি কত ক্যালোরি আমি ইনটেক করছি, আমাকে সেটাও কিন্তু জানতে হবে। যে আমি একটা খাবার স্কিপ করে ফেললাম, ঠিক আছে ভাত আমি স্কিপ করেছি, খুব ভালো কথা, ভাতের ক্যালোরি কতটুকু, 1 কাপ রাইসে কতটুকু ক্যালোরি থাকে, সেই ক্যালোরির পরিবর্তে আমি অন্য যে ফুডটা নিচ্ছি তার ক্যালোরি কি সেম হচ্ছে নাকি ওটা চেয়ে বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। বা হয়তো আমি যে কোনো ফুড যখন নিচ্ছি, সেটার যদি আমি না নিতে পারি, তাহলে আমার ক্রেভিংটা কেন বেড়ে যাচ্ছে? তার মানে কি আমি টাইমের খাবারগুলো টাইমে নিচ্ছি না। যেমন সকালে খাবার আপনি স্কিপ করছেন, সেখানেও কিন্তু আপনার ক্ষুধার সময়টা আপনি খাবার দিচ্ছেন না, অন্য সময় খাচ্ছেন। এখানেও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম একটু সমস্যা হতে পারে। ইভেন এমনও হতে পারে মেটাবলিজম স্লো হয়ে যেতে পারে। হ্যাঁ, সকালবেলা আপনার যদি এরকম হয় যে কার্বোহাইড্রেট একদম স্কিপ করে ফেলেন, সেক্ষেত্রেও মেটাবলিজম স্লো হয়ে আপনার ওজনটা কমার পরিবর্তনটা বাড়তেও পারে। তো এরকম কিছু ভুলগুলো কিন্তু আমরা করে থাকি। যেটা আপনি বলছিলেন যে আপনার সাইকোলজিক্যাল ইস্যুটা অবশ্যই বড় একটা পার্ট। আমাদের ফুডের সাথে সাইকোলজিক্যাল ইস্যু খুবই একটা সাথে একটা রিলেটেড। যখন দেখবেন যে আপনি কোনো মেন্টাল স্ট্রেসে আছেন, স্ট্রেস ফ্রি থাকার জন্য কিন্তু আপনার মনে হবে যে আমি একটু খাবারটা খাই আর কি, খাবার খেলে আমার ভালো লাগবে। সো আমার মনে হয় কি যে খাবারটা যেহেতু আমাদের একটা প্লেজার,
সো ওই খাবারটা দিয়ে আমাদের প্লেজারটাকে আরো কিভাবে প্লেজার করা যায়, যেমন আমার হেলথটাকে আমরা কত ভালো করতে পারি। আমরা যদি একদম সচেতন হয়ে যাই যে না, আমি যদি এই খাবারটা এখন বেশি খাই, তাহলে কিন্তু আমাকে 2 ঘন্টা পরে এটা নিয়ে সাফার করতে হবে। খেতে 2 মিনিট সময় লাগে, আমি সবসময় বলি একটা বার্গার একটা স্যান্ডউইচ খেতে 2 মিনিট সময় লাগে। 2 মিনিটের জন্য আপনি দেখা যাবে 2টা বছর আপনি কষ্ট করতে হতে পারে। আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে, আপনার হাইপার টেনশন হতে পারে, ইভেন তো আপনার কোনো ধরনের ফুড পয়জনিং ও হতে পারে বাইরের ফুড গুলো ইনটেক করলে। এমন দেখা যায় যে, কারণ এগুলোতে মেয়োনেজ ব্যবহার করা হয়, মেয়োনেজে কিন্তু আপনার কাঁচা প্রোটিনটা ইউজ করা হয়, কাঁচা ডিমটা ইউজ করা হচ্ছে। সো ওটা যদি টেম্পারেচার ঠিক রাখা না হয়, তাহলে কিন্তু ওখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, এবং ব্যাকটেরিয়া গ্রো করলে যে কোনো ধরনের আমাদের ফুড পয়জনিং বা ডায়রিয়া এগুলো কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। তো এই জন্য আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, ফুড ইনটেকের ব্যাপারে আমাকে সচেতন হতে হবে যে না, আমাকে ভালো থাকতে হবে, সেলফিশ হতে হবে। সেলফিশ যদি হওয়া যায়, আমি মনে করি যে সে ফুড কন্ট্রোল করতে পারবে আর কি। ওকে, আপা আরেকটা যে আইবিএস মানে যে বললেন যে ডায়রিয়া বা এটার সাথে আমার মনে হলো যে আসলে অনেকেই আছে যারা আইবি দীর্ঘদিন ধরে আইবিএস এ আছেন, আইবিএস ওদের কিন্তু একটা একদমই খুবই আসলে কষ্টকর জীবন। এই রোজায় তো অবশ্যই, বাকি সময়ও যে আসলে মানে যারা আইবিএস এর রোগী, যারা সবসময় এর মধ্যে থাকে, তো ওদের আসলে ফুড ইনটেক বিশেষ করে ইফতার বা সেহরি এটা কিরকম হওয়া উচিত? কি ধরনের খাবার খেলে ওরা মোটামুটি ভালো থাকবে এই সময়টা? আচ্ছা, এটা আপা খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটা খুব জরুরি একটা বিষয় জানার জন্য। অনেকেই জানেন না আইবিএস এর আসলে প্রবলেমটা যেটা হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এই প্রবলেমটা কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা একটা গ্রুপের মানুষের কিন্তু খুব বেশি লুজ মোশন হওয়ার টেন্ডেন্সি থাকে, যে কিছুদিন পর পরই তার ডায়রিয়া টেন্ডেন্সি হচ্ছে, বা অল্প খাবারে তার সমস্যা হচ্ছে, শাক জাতীয় খাবার খেলে প্রবলেম হচ্ছে, ল্যাকটোজ ইনটলারেন্স থাকছে, বা নানা ধরনের ফ্রাইড খাবারগুলোতেও তার প্রবলেম হচ্ছে। আর একটা গ্রুপ থাকে কি, তাদের কনস্টিপেশনটা বেড়ে যায়, মানে খুব সহজেই তার বাথরুমটা কনস্টিপাইড হয়ে যায়, সে বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না। এই 2টা ধরনের প্রবলেম কিন্তু ফেস করে থাকে আইবিএস এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি আইবিএস এর প্রবলেম যাদের রয়েছে, তারা রমজানে যেটা তাদের জন্য আমার টিপস হলো যে একবারে খুব মানে বেশি খাবার একসাথে খাওয়া যাবে না। খাবারটাকে ভাগ করে নিয়ে আমরা কিছু গ্যাপ দিয়ে দিয়ে খেতে হবে। যেমন আপনি ইফতারের শুরুতে অনেক খাবার একসাথে না খেয়ে অল্প অল্প করে ছোট ছোট করে ভাগ করে নেওয়া যেতে পারে, যে আপনি অল্প কিছুক্ষণ খেলেন, হয়তো আপনি 1-1.5 ঘন্টা পর আরেকটা খাবার রাখতে পারেন। আপনার টোটাল যে ক্যালোরিটা, সেই ক্যালোরি খাবারগুলো আপনি এভাবে করে ডিসাইড করে নিতে পারেন। আর একটা যেটা বলি যে আমরা প্রোবায়োটিক রিচ খাবারগুলোকে প্রেফার করি এদের ক্ষেত্রে, কারণ এই ধরনের দেখা যায় ব্যাকটেরিয়া, গাট ব্যাকটেরিয়ার প্রবলেমটাই বেশি হয়ে থাকে। প্রোবায়োটিকটা দেখা যায় এই ধরনের পেটের যে গাট ব্যাকটেরিয়া কন্ট্রোল করতে পারে। সো সেক্ষেত্রে আমরা দইয়ের কোনো কিছু করতে পারি, ডিরেক্ট দই খেতে পারি, দইয়ের সালাদ করতে পারি, দইয়ের লাচ্ছি করতে পারি, বা দইয়ের যে কোনো কিছু কিন্তু আমরা বোরহানি বা লাবাং অনেক কিছুই আসলে করা যায়। বা নর্মালি যদি কেউ মনে করে কিছুই করবো না, আমি পানি দিয়েও খেতে পারি, বা এমনিও নর্মালি দই খেতে পারি। এভাবে কিন্তু যদি কেউ আইবিএস এর পেশেন্ট কন্টিনিউ করতে চায়, তাহলে তার জন্য কিন্তু এটা অনেকটা হেল্পফুল। আর কিছু কিছু ফুড আছে যেটা যাদের কনস্টিপেশন না, যাদের লুজ মোশনের টেন্ডেন্সি থাকে, তাদের জন্য আমরা বলি যে প্রোবায়োটিক রিচ আরো কিছু খাবার আছে, কাঁচা কলা আছে, তারপর আমাদের দেখা যাচ্ছে যে বেদানা আছে। এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা প্রেফার করি। আর কিছু খাবার তাদের জন্য দেখা যায় যে একটু প্রবলেমেটিক হয়, যেমন ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু দুধটাকে বন্ধ করে দিতে বলা হয়, যে দুধের কোনো খাবার, ইভেন পায়েস, সেমাই, কাস্টার্ড, এই টাইপের কোনো ধরনের খাবার কিন্তু আমরা বলি যে এগুলো আপনারা ইনটেক করবেন না। পাশাপাশি কিন্তু গ্লুটেন ফ্রি আমরা ডায়েট দিতে বলি। গ্লুটেন হচ্ছে গমের প্রোটিনটা, এবং গমের জাতীয় খাবার থেকে কিন্তু আইবিএস পেশেন্টদের সমস্যা আরো বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে গমের কোনো খাবার আপনারা, যেমন বিস্কিট, ব্রেড, রুটি, এগুলো বন্ধ করে দিয়ে আপনারা কিন্তু ডিরেক্টলি ভাত, চিড়া, মুড়ি এগুলো কিন্তু আপনারা যেতে পারেন। এগুলো আপনাদের জন্য বেস্ট চয়েস আর কি। এর পাশাপাশি যেটা করতে হবে যে পানিটা গ্রহণটা ঠিক রাখতে হবে, বডিকে হাইড্রেটেড রাখতে হবে, এবং আপনার যে ধরনের আসলে প্রবলেম যে খাবার হচ্ছে, সেই খাবারগুলো আমরা বলি যে যদি স্পেসিফিক হয়ে থাকে সেটাকে অ্যাভয়েড করার জন্য ওটার এক্সচেঞ্জে আপনার যে ফুড নিউট্রিশন গুলো আপনি পেতে পারেন সেগুলো আপনাকে ইনটেক করতে হবে। মোটামুটি ওভারঅলি কিন্তু আমরা এরকমই ডিরেকশন দিয়ে থাকি, যে তাহলে দেখা যাবে সে রমজান মাসটাও সুন্দরভাবে সুস্থ থাকতে পারবে আর কি। থ্যাংক ইউ আপা। আমরা আইবিএস সম্পর্কে জানলাম। আমি একটু এমনি ওভারঅল একটা লাইফস্টাইল, যেহেতু রমজান আর এক সপ্তাহ পরেই আসলে এরপর আমরা ঈদে চলে আসবো, এবং তারপর একটা নর্মাল লাইফস্টাইলে আমরা ঢুকে যাব। তো আপা আমরা যেহেতু অ্যাডolescentদের নিয়ে কাজ করি নিউট্রিশন ক্লাবে, তো মানে অনেকে হয় যে অনেকে এমন কি কোনো ফুড আছে যেটাতে অনেকে বলে যে এই এই খাবারটা খেলে লম্বা হতে পারে, এরকম কি? মানে আমি মিথ শুনি, এটা কি সত্যি আছে যে এই খাবারটা খেলে, এখন তো বাড়ন্ত বয়স, আসলে আসলে কি লম্বা হওয়া সম্ভব কিনা মানে?
আচ্ছা আচ্ছা আপা, এটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইট বৃদ্ধি যে ব্যাপারটা, এখানে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হলো আমাদের দেখা যায় গ্রোথটা, আমরা বলে থাকি যেমন আমাদের বেসিক্যালি যেটা মায়ের গর্ভে যেটা হয়ে থাকে যে মেন্টাল এবং ফিজিক্যাল গ্রোথ, যেটা সেক্ষেত্রে কিন্তু 25% তার মেন্টাল গ্রোথ যেটা ব্রেন ডেভেলপমেন্ট, সেটা কিন্তু মায়ের গর্ভে হয়ে থাকে। জন্মের পর থেকে 6 বছরের মধ্যে বাকিটা কিন্তু 75% কিন্তু তারপরে হতে থাকে। ঠিক একইভাবে এই গ্রোথের ব্যাপারটা যেটা, সেটা কিন্তু কিছুটা জেনেটিক্যালি আসে, যে যদি তার ফ্যামিলিগত কোনো ইস্যু থেকে থাকে সেটা একটা ফ্যাক্টর কাজ করে এখানে। আর একটা হলো প্রপার নিউট্রিশনটা ব্যালেন্স হতে হবে, পাশাপাশি তাকে প্রোটিনটা তার এনাফ যাচ্ছে কিনা। অনেক সময় হয় কি যে আমরা দেখা যায় সুজি খাইয়ে যাচ্ছি বাচ্চাকে, বাচ্চা সুজিটা খেলে কি হচ্ছে, সেখানে কিন্তু প্রোটিনটা অনেক সময় দেখা যাচ্ছে পানি দিয়েই সুজিটা রান্না করা হচ্ছে, বা শুধুমাত্র সিরিয়ালটা খাওয়ানো হচ্ছে, সেখানে কিন্তু মানে বায়োলজিক্যাল ভ্যালু যে প্রোটিনটা, সেই প্রোটিন কিন্তু তার ইনটেকই হচ্ছে না। এরকম প্রোটিন যদি তার প্রপারলি তার ডেইলি বেসিসে না যায়, সেক্ষেত্রে কিন্তু তার হাই যে বৃদ্ধি যেটা বলছে সেটা কিন্তু ব্যাহত হতে পারে। তাই অবশ্যই যারা অ্যাডোলেসেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, যদি হাইট বৃদ্ধির ব্যাপারটা চলেই আসে, তাহলে যে ফুডগুলো ইনটেক করবে সেটা হচ্ছে যার ফার্স্ট ক্লাস প্রোটিনটা তাকে এনশিওর করতে হবে। তাকে মাছ, মাংস, দুধ, ডিম এটা অবশ্যই রেগুলার বেসিসে তাকে গ্রহণ করতে হবে, এবং এটা পরিমাণ যতটুকু তার ডিমান্ড ততটাই তাকে মানে ফুলফিল করতে হবে পার ডে। এমন না যে সে আজকে একটু বেশি খেলো কালকে আবার অফ করে দিল, এরকম করলে হবে না। একদম টানা তাকে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, যতদিন তাকে আসলে কন্টিনিউ করা প্রয়োজন তাকে কন্টিনিউ করতে হবে। এবং সুষম খাবারটা অত্যন্ত জরুরি, কেননা আমাদের ক্যালসিয়াম রয়েছে, আমাদের আয়রনের ব্যাপারটা রয়েছে, অ্যাডোলেসেন্টদের জন্য কিন্তু ক্যালসিয়াম আয়রনটা খুব ইম্পর্টেন্ট। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। শুধুমাত্র একটা দিকে ফোকাস করলে অন্যটার কারণে কিন্তু তার ওই ফোকাসের জায়গাটা কিন্তু নড়ে যেতে পারে। সো এই জন্য তাকে সুষম খাবারটাকে এনশিওর করতে হবে। পাশাপাশি তার হাইট বৃদ্ধির জন্য প্রোটিন যুক্ত যে খাবারটা আমরা বলছি, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলো তাকে বাড়িয়ে দিতে হবে। আর কিছু পরিশ্রম বা এক্সারসাইজ সেগুলো তারা করতে পারে, এটা যদি তার জন্য মনে করে যে তার জন্য ভালো, এটা অবশ্যই একটা ভালো। আর কিছু ব্যাপার থাকে যেটা বলেছি যে আপনার জেনেটিক্যাল যে ফ্যাক্টর গুলো, সেগুলোতে আসলে অনেকটা আমাদের কিছু করার থাকে না, ফুডের মাধ্যমে কিছু করা পসিবল হয় না। আর যতটুকু পসিবল ততটুকু আমাদের ইনশিওর করতে হবে, তারপরে যেটা হবে সেটা আর কি বেস্ট আমাদের জন্য। থ্যাংক ইউ আপা। আমি আসলে আপনার সাথে কথা বলতে বলতে এত মনে হলো যে কোনো সময় হয়নি, তারপরে প্রায় শেষের দিকে। তো আমাদের সাথে থাকার কথা ছিল নওশিন ইসলাম, প্রেসিডেন্ট নিউট্রিশন ক্লাব বিতরণ ইসলাম, কিন্তু অন্য কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, ঢুকতে পারে নাই আমাদের লাইভে। তো আমি অন্য কাউকে অন্যরা কি কেউ প্রশ্ন করতে চায়? প্রশ্ন করলে বলতে পারেন, আপনার কাছে সরাসরি কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে আজকে। সব আপু অ্যান্সার সবাই পেয়ে গিয়েছে। আপু একটা চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন এসেছে, আহ, একটু যদি দেখতেন। জি বলে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে একজন লিখেছে যে ইফতারের সময় খালেদ শাহরিয়ার লিখেছেন যে is it weird that some people can't intake much during iftar after fasting long day? মানে উনি বলতে চেয়েছেন যে ইফতারে তেমন কোনো কিছু উনি খেতে পারেন না, মানে ব্যাপারটা কি অস্বাভাবিক নাকি এমনই হওয়ার কথা যে ইফতারে খুব বেশি খাওয়ার মানে খেতে পারার কথা না, এটা জানতে চেয়েছেন। আচ্ছা, এটার অ্যান্সারটা এরকম হতে পারে যে সে হয়তো পানিটা শুরুতেই বেশি খেয়ে ফেলছে। অনেক সময় হয় কি যে আমরা যখন খুব ক্লান্ত থাকি, অনেকটা সময় আমরা পানি খাই না, আমাদের বডির কিন্তু একটা নিড চলে আসে যে তার ওয়াটার ইনটেক করার জন্য। তো তখন যদি সে প্রচুর পানি খেয়ে ফেলে, তখনও কিন্তু দেখা যাবে সে আর বেশি খাবার খেতে পারবে না। কারণ আমাদের তো একটা স্টমাকের ক্যাপাসিটি রয়েছে, যখন আপনি পানি দিয়ে জায়গাটা ফুলফিল করে ফেলবেন, বাকি খাবারটা কিন্তু আপনার খাওয়ার জন্য বা রাখার জন্য একটা স্পেস দরকার। আরো কিছু ব্যাপার কাজ করতে পারে, যেটা হচ্ছে এটা কিন্তু অ্যাবনর্মাল, আমি শুরুতে বলে নিচ্ছি এটা অ্যাবনর্মাল না, এটা খুবই নর্মাল একটা জিনিস। সবার ক্ষেত্রে এটা হতে পারে, যেমন আমরা অনেক সময় না খেয়ে থাকার পরে কিন্তু খুব বেশি খাবার খেতে পারি, এবং এটাই উচিত, খুব বেশি খাবার আসলে খাওয়া উচিত না। একদম পরিমিত খাবার আমাদের টাইম ভাগ করে আমরা কিন্তু ইনটেক করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরো বেশি ভালো। তো আপনি যদি নিতে না পারেন, এটা ওরিড হওয়ার কিছু নেই, আপনি দরকার হলে 2 ঘন্টা গ্যাপ দিয়ে অন্য একটা মিল আবার ইনটেক করতে পারেন। আর কারো প্রশ্ন আছে? সাইদা, আপনার কোনো প্রশ্ন আছে? আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আসলে সামিয়া আপুর কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অটোফাজি। আমরা যেটা ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে যে ব্যাপারটা দেখি যে ওয়েট
কন্ট্রোল করার ব্যাপারে ওখানে কিছু মানে নতুন একটা ব্যাপার এসেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, লাইক আপনি 1 meal a day একটা আছে যে 24 ঘন্টা আপনি একবার খাবেন। অনেকে আবার এক্সটেন্ডেড ফাস্টিং বলে যে 38 hours 48 hours, এটা করে নাকি বডি একটা রিসেটের ভেতর দিয়ে যায়, একটা টক্সিক যে ব্যাপারগুলোতে বের হয়ে আসে। এবং তারপর দেখা যায় যে যাদের ওয়েট কমছে না, মানে অনেক মানে ডায়েট করছে কিন্তু ওয়েটটা কমছে না, তো ওয়াটার ফাস্টিং এর পরে দেখা যায় যে তাদের ওয়েটটা মানে ওয়েটের কাঁটাটা নড়া স্টার্ট করে মানে কমতে। তো এটার আসলে কতটুকু মানে আমি নিজে করেছি আসলে, কিছুদিন করে আমি উপকার পেয়েছি, আমি অস্বীকার করব না, কিন্তু আমি স্ট্রিক্টলি এটা ফলো করতে পারিনি। বাট আমি অনেকেই শুনেছি যে যারা কন্টিনিউসলি এটা ফলো করছে 1-2 মাস পর দেখা যাচ্ছে যে 9 কেজি ওজন 8 কেজি ওজন এরকম কমে যাচ্ছে। তো এই ব্যাপারে আসলে আপু কতটুকু মানে নিউট্রিশনাল পার্সপেক্টিভ থেকে এটা কতটুকু মানে কি বলে হেলদি প্র্যাকটিস করার মতো? হ্যাঁ, মানে অটোফাজির ব্যাপারটা, মানে এক্সটেন্ডেড ফাস্টিং এর ব্যাপারটা বা ফাস্টিং এর ব্যাপারটা ওয়েট কন্ট্রোল করার ক্ষেত্রে। আচ্ছা, আমি প্রথমেই বলবো যে ওয়েট কন্ট্রোল করার জন্য কখনোই কোনো স্পেশালিস্ট আপনাকে এই ধরনের ডায়েট বা এই ধরনের ফাস্টিং সাজেস্ট করবে না, এটা ফার্স্ট কথা। যেটা যদিও এখন যেটা ট্রেন্ড চলছে, আমরা কিন্তু দেখেছি যে কিটো ডায়েট খুব বেশি চলছে, এবং কিটো ডায়েটের পরে কিন্তু সাজেস্ট করা হচ্ছে আপনি অটোফেজি করেন বা ওয়াটার ফাস্টিং করেন, এই ধরনের কিছু বলা হচ্ছে। আসলে এই প্রসিডিওর গুলো বডিতে সম্পূর্ণ একটি ভিন্ন প্রসিডিওর। যেমন যখন কিটো প্রসিডিওর আমাদের বডিতে স্টার্ট হচ্ছে, কিটোজেনিক পদ্ধতি যেটা, সেখানে কিন্তু পুরো সিস্টেমটাই আলাদা হয়ে যাচ্ছে। এবং তখন যখন আপনি এটাতে নর্মাল খাবারে ব্যাক করবেন, তখন কিন্তু আপনাকে এভাবে খুব আস্তে আস্তে ধীরে ধীরেই ব্যাক করতে হবে। আদারওয়াইজ ওজন কিন্তু কমানো খুব সহজ, ওজন কমাতে একটা বাচ্চাও পারবে, খুব সিম্পল। আপনার যা ক্যালোরি চাহিদা রয়েছে আপনি তার থেকে কম খাবেন। আবার কিটোর পদ্ধতিটা সম্পূর্ণ ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে এই যে ব্যাপার ইন্টারমিটেন্ট ফাস্টিং যেগুলো, যে 24 ঘন্টা আপনি 2 বার খাবেন বা 8 ঘন্টা পর পর খাবেন, এই যে বিষয়গুলো, এগুলো সবগুলোতে ওজন কমানো খুবই ইজি। আমি বলবো যে আরো বেশি ইজি এগুলোতে ওজন কমানো, কিন্তু সবচেয়ে কঠিন হলো এই পদ্ধতিতে আপনি ওজন ধরে রাখতে পারবেন না, খুব দ্রুত আপনার ওজনটা গেইন করবে। দেখা যাচ্ছে আপনি যদি মাসে 10 কেজি কমান, পরের মাসে গিয়ে আপনার দেখা যাবে যে 12 কেজি ওজন বেড়ে গেছে, মানে একটা ইলাস্টিকের মতো। যে কোনো ধরনের যদি আপনি ইমব্যালেন্স ডায়েটে যান বা এরকম ধরনের ফাস্টিং করেন বা যেটাই করেন, সেটা আসলে ওয়েট লুজের ক্ষেত্রে এটা আসলে আমাদের জন্য লাভজনক না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমার ওজনটা অনেক কমে গেছে, আমি অনেক হ্যাপি হয়েছি, কিন্তু তারপরে যেটা হবে যে আপনার ওজনটা আপনি আর কন্ট্রোল করতে পারছেন, এটা আবার বেড়ে গেছে। মাঝখান থেকে যেটা হয় যে আমাদের অনেক ধরনের নিউট্রিয়েন্টস হয়ে যায়। যেমন নর্মালি কিন্তু ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের মানে ওজনটা আমরা কি করছি যে ওজনটা কমে যাচ্ছে, কিন্তু আমাদের স্কিনে আমাদের চুলের উপরে কিন্তু প্রভাব পড়ছে, ব্যালেন্স ডায়েটে কিন্তু পড়ে থাকে। তারপর যখন আপনি ইমব্যালেন্স ডায়েটে যাবেন, তখন আলটিমেটলি আপনি চিন্তা করেন যে আমাদের কোন কন্ডিশন আমরা যেতে পারে। ইভেন আমি এমন পেশেন্ট পেয়েছি যে তাদের চুল মাথায় নেই, চুল পড়ে যাচ্ছে প্রচুর, কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না, বা তার দেখা যাচ্ছে কোনো ধরনের ডিজিজ গুলো ক্রিয়েট হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বডির অর্গানগুলোর কিছু ডিমান্ড আছে। শুধুমাত্র আপাত দৃষ্টিতে আমরা দেখছি আমার ওজন কমে গেছে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য লাভজনক না। আমাদের সার্বিক দিক থেকে চিন্তা করতে হবে যে ওজন কমানোর জন্য আমাকে ব্যালেন্স ডায়েট, এবং আমরা সারা জীবন ফিট থাকতে চাই, শুধুমাত্র 2 মাস তো আমরা ফিট থাকতে চাই না। যদি 2 মাস ফিট থাকতে চান তাহলে অবশ্যই এই ধরনের পদ্ধতি আমি বলবো যে এটা আপনার যে কোনো জায়গা থেকে ফলো করতে পারেন। সেটা আমি সবার উদ্দেশ্যে বলছি এই কথাটা, কারণ ইদানিং খুব বেশি বেড়ে গেছে এই ধরনের ডায়েট গুলো, এত বেশি সবাই মানে ফলো করছে। এবং ইভেন আমি দেখা যায় রেগুলার পেশেন্ট পাচ্ছি, এই ধরনের পেশেন্ট পাচ্ছি, তারা খুব সাফার করেছে, খুব প্রবলেমে আছে, ওজন যা কমেছিল আবার বেড়ে গেছে, বা কারো হয়তো কিডনির সমস্যা হয়েছে, নানান রকম কিন্তু প্রবলেম চলে আসে। এই জন্য আমাদের অবশ্যই WHO থেকে রিকমেন্ডেশন আছে আপনার 40 থেকে 60% কার্বোহাইড্রেট নিতে হবে, আপনাকে প্রোটিন কতটুকু নিতে হবে, ফ্যাট কতটুকু নিতে হবে, এবং কত ঘন্টা পর পর আসলে আমাদের মিল গুলো নিতে হবে, সেটাও কিন্তু আমাদের রিকমেন্ডেশন আছে। সো আমাকে ওভাবেই কিন্তু গ্র্যাজুয়ালি রেস্টিং মেটাবলিক রেটটা জানতে হবে, সেই অনুযায়ী আপনার কতটুকু ওয়েট লুজের জন্য ক্যালোরিটা কমাতে হবে, এরকম বিভিন্ন ভাবে কিন্তু আমাদের সুন্দর একটা প্রসিডিউরের মাধ্যমে ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ এটা কমবে ঠিকই, আবার খুব দ্রুত এটা বেড়ে যাবে। এক্স্যাক্টলি আপা, আমার কাছে আর মনে হচ্ছে আপার কাছে আমি একটু যুক্ত করতে চাই, আমরা যেহেতু অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করি, এটা কিন্তু একটা এজ লিমিট আছে অবশ্যই। গ্রোয়িং যারা মানে 18 বছরের নিচে বা 25 বছরের নিচে, এটা আসলে কিটো করা যাবে না, মানে করাই যাবে না কোনোভাবে। যারা অ্যাডোলেসেন্ট তাদের তাদের আসলে কিটো ডায়েট একদমই মানে ভালো কি খারাপ আমরা তো জানি না, কিন্তু
কিটো ইয়েরাও বলে যে ওটা আসলে একদম গ্রোয়িং এজদের জন্য একদমই না। তো এটা এটা সম্পূর্ণভাবে এটা যেটা যিনি আবিষ্কার করেছেন তিনিও কখনো বলেননি যে এটা ওয়েট রিডিউসের জন্য, এটা স্পেসিফিক কিছু ডিজিজের জন্য অ্যাপ্লাই করা হয়, যেমন কারো ইপিলিপসি থাকলে বা হয়তো কোনো ডায়াবেটিক পেশেন্টের এমার্জেন্সি কোনো অপারেশন হবে, তার আগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, সেক্ষেত্রে কিছু পিরিয়ডের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে বলি বা এটা স্পেশাল ডক্টর মানে স্পেশালি তখন এটা অ্যাপ্লাই করা হয়। আদারওয়াইজ এটা ওয়েট লসের জন্য কিন্তু একদমই না। মানে ঢালাও ভাবে এটা করাই যাবে না, কোনোভাবে যে না জেনে তাদের কাছে না জেনে। আমার একটু আমার কাছে মনে হয় যে আমি এক সাধারণ মানুষ হিসেবে আমি যেটা বুঝি যে কোনো কিছু শুরু করার আগে অন্যের কাছে না শুনে আমার মনে হয় স্পেশালিস্টের কাছে গিয়ে সে আপনার বডিটাকে ভালো করে বুঝে তারপর তার প্রয়োজন মতো একটা ডায়েট দিতে, তাই না আপা? মানে হঠাৎ আরেকজনের ডায়েট ফলো করে বা ইউটিউবে দেখে আসলে আমার মনে হয় যে উচিত না যে কোনো কিছু ফলো করা। এক্স্যাক্টলি, দিন শেষে আমাদেরই দেখা যায় আবার ব্যাক করতে হয় ওই জায়গাতে। আমার মনে হয় যে সময়টা নষ্ট না করে শুরু থেকে যদি আমি হেলদি খাবার বা হেলদি ফুড বা সেভাবে যদি ওজন কমানোর পিছনে টাইম দিই, এটা দেখা যাবে আপনার লাইফ টাইমের জন্য এটা ক্রিয়েট হয়ে যাবে। আর না হলে আমি এই ধরনের যাই কিছুই করি না কেন, এটা একটা সময় যে আমাকে আবার ব্যাক করতে হবে যে না আমি এভাবে সম্ভব না, তাহলে আমাকে আবার হেলদি ওয়েতে যেতে হবে। তো আমি মনে করি সময়টা নষ্ট না করে শুরু থেকেই আসলে গুড ফুড হ্যাবিটে চলে যাওয়াটা বেটার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আর কি কেউ প্রশ্ন করবে? কোন প্রশ্ন আছে? সাইদা বা প্রজ্ঞা? না, আমার এই প্রশ্নটা ছিল, বাট অ্যানি আপু এত মানে চমৎকার ভাবে আমার প্রশ্নটার উত্তর দিয়েছে, তো আমার কিছু কনফিউশন ছিল, এখন সেটা একদম ক্লিয়ার হয়ে গেল। বাট থ্যাংক ইউ আপু, এভরি টাইম আমি লাইভে জয়েন করে এভরি টাইম আমি কিছু নতুন শিখতে পারি অ্যানি আপু থাকার জন্য। তো থ্যাংক ইউ আবার। থ্যাংক ইউ, আপনি আমার খুব পছন্দের মানুষ হয়ে গেছেন আপু অল্প সময়ের মধ্যে। আর এটা বলবো, আমি চাই যে আমার আমার অ্যাটলিস্ট কাছের মানুষ যারা, আমি কখনোই চাইবো না যে তারা আমি থাকতে এই ধরনের কোনো মানে হ্যাবিটে যাক যেটা তার জন্য হার্মফুল, অবশ্যই আমি চাইবো না। সো আমি যারা আমার লাইফ দেখছে আমি সবসময় বলি যে কখনোই আমরা এমন কিছু করব না যেটা করে আমি ক্ষতি করার পর আমাকে আফসোস করতে হয়। শুরু থেকেই যদি আমরা একটা সুন্দরভাবে, আমার আমার কথা হলো যে আমি যেটা করব সেটা বুঝে করবে এবং আমাকে সেটা লাইফ টাইম ভালো রাখতে হবে। আমার হয়তো ওজন কমানোর দরকার, কিন্তু সেই ওজন কি আমার 5 মাসের জন্য শুধু কমানো দরকার, এটা আমার কোশ্চেন থাকে। সারা জীবন আমি কমাবো, সো সারা জীবন আমি কোন ফুড গুলো নিতে পারবো সেই ফুড গুলো আমি পরিমিত খেয়ে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আমার ওজনটা কমাবো, যেটা পার্মানেন্টলি কম থাকবে এবং আমার ক্যাপাসিটিটাই ওই পরিমাণ হবে যে আমি এর বেশি খাবার খেতে পারবো না। আপু আর একটা কোয়েশ্চেন আমরা চ্যাট বক্সে দেখতে পাচ্ছি, যিনি আমাদের আগে প্রশ্নটা করেছেন উনি আবার আরেকটা প্রশ্ন করেছেন যে is performing hardcore rigid exercise while fasting bad for health, leaving oneself no energy to do much all day? সো উনি বোঝাতে চেয়েছেন যে ফাস্টিং রত অবস্থায় উনি যদি প্রচুর এক্সারসাইজ করেন সেটা কি তার জন্য ক্ষতির কোনো কারণ হবে কিনা ফাস্টেড অবস্থায়। আচ্ছা, নর্মালি যেটা হয় যে আমরা যখন কেউ ওজন কমাতে আসে তখন কিন্তু আমরা দেখি যে তার আসলে কন্ডিশনটা কোথায় আছে, মানে আমরা যেটা বলি যে বডি কম্পোজিশন অ্যানালাইসিস। তো সেক্ষেত্রে আমি কিছু জিনিস দেখেছি যে এটা সাইন্টিফিক্যালি এটা প্রুভড যে যখন আমার ক্যালোরি কম থাকে বডিতে এবং আমাদের যদি পরিশ্রমটা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে আমাদের বডি পানির চাহিদাটা প্রচুর বেড়ে যায় এবং পাশাপাশি কি হয় যে আপনার বডি যে মাসেল থাকে মাসেলের উপর একটা প্রভাব পড়ে, মাসেল ব্রেকডাউন হতে থাকে, মানে আপনার বডি যে ফ্যাট গুলো রয়েছে সেই ফ্যাটটা বার্ন হয় না। সো ফাস্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আমি স্পেসিফিক অ্যান্সার দিতে পারছি না, এই জন্য দুঃখিত। তবে ওটার সাথে যদি আমি রিলেট করি, আমার মনে হয় যে এই অবস্থায় খুব হার্ড টাইপের কোন এক্সারসাইজে না যাওয়াটাই ভালো। সেটা হতে পারে যে আপনার কোনো একটা ইমব্যালেন্স হতে পারে শরীরে, বা আপনার জন্য এটা খুব বেশি উইকনেস এর কারণ হতে পারে। এবং আমার মনে হয় যে এটা একটা টাইম বা একটা সময়ের মধ্যে কিন্তু আমরা করতে পারি, বা সেটা কিন্তু খুব একটা হাই কিছু না, মিডিয়াম জোনের মধ্যে করতে হবে। কারণ আপনি যখনই হাই জোনের মধ্যে যাবেন, আপনার ক্যালোরি ইনটেক যদি কম হয়ে যায় তাহলে কিন্তু ওই যে বডি তখন আর আপনার বডি যে স্টোর গুলোর ব্যবহার করবে না, সে ডিরেক্টলি তখন গ্লুকোজ যেটা আমরা ইয়ে করছি মানে ইনটেক করি সেটা কিন্তু সে ব্যবহার করে, এবং তখন দেখা যায় প্রেশারটা পড়ে আমাদের মাসেলের উপরে গিয়ে এবং দেখা যায় ওয়াটার ইয়েটাও তখন বেড়ে যায়। তো
অনেক অনেক ধন্যবাদ আপা, আপনি আমাদের মাঝে আসছেন এবং আমরা আপনাকে আর এক সপ্তাহ মাত্র পাবো, এরপরে আমাদের ঈদ, আমরা এই রোজার মাসে শুধুমাত্র করব আপনার সাথে। হয়তো আজকে আমার অনলাইনে প্রথম শেষ হবে এই প্রোগ্রামের মাধ্যমে। এরপরে আমাদের আহ, আমাদের সাইদা করিম করবেন উপস্থাপনা বা হোস্টিং করবেন। তো আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত এত ইনফরমেশন দিয়ে, যেটা আসলে আমি মানে জানতাম না। আমি আসলে আমার প্রশ্নগুলোই করি এবং আমি জেনে আমি মনে করি যে অবশ্যই বাকি সবাই জানে এবং আপনার মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত হচ্ছে। বিশেষ করে আমাদের নিউট্রিশন ক্লাবের ওরা, আমরা যেহেতু অ্যাডোলেসেন্ট সেন্ট্রিক একটা নিউট্রিশন ক্লাবের জন্যই আমরা এটা করছি এবং আগামী 23 থেকে 29 এপ্রিল হচ্ছে পুষ্টি সপ্তাহ, ন্যাশনাল নিউট্রিশন উইক। তো আমরা মনে করি সবাই পুষ্টিকর খাবার খাক এবং সবাই পুষ্টির মধ্যে থাকুক, বেড়ে উঠুক, এই কামনাই করছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের দর্শকদের অসংখ্য ধন্যবাদ। Thank you. আমিও আপা আপনাকে মিস করব প্রথমত, আর আপনাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর বিআইআইডি আমাকে যেহেতু এই সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে এনেছে, আমি এর জন্য অনেক কৃতজ্ঞ, নিউট্রিশন ক্লাবের কাছে অনেক কৃতজ্ঞ। আহ আমিও চাই যে আপনাদের সুন্দর সুন্দর প্রোগ্রাম গুলো হোক, মানুষ আসলে এর মাধ্যমে যেন অনেক অ্যাওয়ারনেসটা তৈরি হয়ে যায়, মানুষ অনেক কিছু জানুক, এটা আমি চাই আর কি। আমরাও আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এবং আমার মনে হয় আমাদের যে অ্যাডোলেসেন্ট যারা আছে, যারা এরাই আসলে ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। তো আপনার এই ছোট ছোট টিপস আমরা মনে হয় যে আমরা ছোট ছোট ভিডিও আকারের পরে যদি আমাদের পেজে দেই তাহলে মানুষ অনেক উপকৃত হবে এবং ওই হিসেবে আমরা, আমার মনে হয় আমরা একটা সুস্থ জাতি পাবো, আমি বিশ্বাস করি এরকম। তো ধন্যবাদ। আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার যে আগামী সপ্তাহে আমাদের লাইভটা দেখার জন্য, আর রাত ঠিক 9টায়। থ্যাংক ইউ।